পর্দার সামনে যেমন গল্প তেমনি পর্দার পেছনেও আছে অনেক না বলা কথা। সেই সব গল্প, ট্রেন্ডিং বিনোদন আর মিউজিকের উত্থান পতনের সব খবর নিয়ে আমি অনুভা হাজির হয়েছি স্যান্ডেলিনা শোবিজ ওয়ার্ল্ডের আজকের বিশেষ আয়োজনে। একটি দেশের সংস্কৃতি ও ইতিহাসের গুরুত্বপূর্ণ বাহক তার চলচ্চিত্র। তবে নানা সংকটের কারণে দেশের চলচ্চিত্র শিল্প আজ আগের মতো জৌলস ধরে রাখতে পারছে না। সেই হারানোর সোনালী দিন কিভাবে ফিরে পাওয়া যায়, এমন প্রশ্নকে সামনে রেখে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। আলোচনার শিরোনাম আমাদের চলচ্চিত্র আজকের প্রেক্ষাপট। এ নিয়ে বিস্তারিত থাকছে শুরুতেই। দীর্ঘ সময় মন্দার পর বাংলা সিনেমা, বিশেষ করে থ্রিলার, কমেডি এবং সোশ্যাল ড্রামা ঘরানার ছবিগুলো হলে দর্শক ফিরিয়ে এনেছে। বাংলা সিনেমা এখন শুধু বাংলাতেই নয়, আন্তর্জাতিক বাজারেও ব্যবসার দিক থেকে নতুন রেকর্ড করছে। 2025-26 সালের প্রেক্ষাপটে বাংলা সিনেমা বক্স অফিসে বেশ ভালো দাপট দেখাচ্ছে এবং দর্শক মহলে নতুন করে সাড়া জাগিয়েছে। একসময় দেশের চলচ্চিত্র ছিল বিনোদনের প্রধান মাধ্যম। সামাজিক গল্প, সংস্কৃতি আর বাস্তব জীবনের নানা দিক ফুটে উঠত বড় পর্দায়। কিন্তু সময়ের সাথে সাথে নানা সংকট, প্রযুক্তিগত সীমাবদ্ধতা, প্রেক্ষাগৃহের সংকট, মানসম্মত কন্টেন্টের অভাব চলচ্চিত্র শিল্পকে পিছিয়ে দিয়েছে। রাজধানীর বেলি রোডের তথ্য ভবনে আমাদের চলচ্চিত্র আজকের প্রেক্ষাপট শিরোনামে চলচ্চিত্রের সোনালী অতীত ফিরে আনার ঘোষণা দেয়া হয় এই সেমিনার থেকে। প্রযোজকরা তাদের লগ্নি ফেরত পাচ্ছে না, তো এর জন্য আমাদের কি করতে হবে? আমাদের মার্কেটটাকে স্প্রেড করতে হবে, সম্প্রসারিত করতে হবে, বড় করতে হবে মার্কেটটাকে, এবং প্রযোজকের লগ্নিটাকে সিকিউর করতে হবে। সিনেমার আসলে ভিন্ন ভিন্ন অনেকগুলো ধারা আছে। আজকের দিনে এটা আপনাকে স্বীকার করে নিতেই হবে যে সব রকমের চলচ্চিত্রই প্রয়োজন, সব রকমের চলচ্চিত্রই হতে হবে। আপনি কাউকে বাধা দিতে পারবেন না। দর্শক যা নেওয়ার নিবে, যা নেওয়ার নিবে না। চলচ্চিত্রের সার্বিক উন্নয়নের জন্য এবং কি আমরা চাই, কিভাবে চাই, এবং এইটা সরকারকে মুগ্ধ করবে কিনা কিংবা সরকার এগিয়ে আসবে কিনা, আমাদের চলচ্চিত্রের সত্যিকারের মঙ্গল হবে কিনা, এমন একটি প্রজেক্ট আমরা রেডি করেছিলাম। যদি আপনারা মনে করেন যে হ্যাঁ, ইটস এ গুড প্রপোজাল, সেটাকে আমরা উপস্থাপন করব সরকার এবং উচ্চতর মহলে। আমি জানি আমার সঙ্গে অনেক প্রযোজকের কথা হয়, তারা মুখিয়ে আছে চলচ্চিত্র বানানোর জন্য। সো আমার কাছে সবসময় মনে হয়েছে যদি সিনেমা হল বাঁচে, যদি প্রযোজক বাঁচে, তাহলে আমার চলচ্চিত্র বাঁচবে। অনেস্টলি আমাদের যে রেভিনিউটা হচ্ছে, সিনেমা হলের যে রেভিনিউটা হচ্ছে, সেটা যদি আমাদেরকে একটু ট্রান্সপারেন্টলি দেওয়া যায়। সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে এটা, কারণ বরবাদ মানে আমার সিনেমা, ফার্স্ট সিনেমা 2 লাখ টাকা একটা সিনেমা হলে গেল, সেই সিনেমা হল থেকে 21 লাখ টাকা ইনকাম হয়েছে। গভর্নমেন্ট থেকে আমি টাকা আনলাম, আনার পর হোয়াট, এটা মনিটরিং কে করবে? তো সেটা একটা গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি যে অনুদান এবং জাতীয় পুরস্কার এই দুটো নিয়ে স্বচ্ছ হওয়া উচিত। কিসের ভিত্তিতে আসলে পুরস্কার হচ্ছে? আমি আওয়ামী লীগ করলে আওয়ামী লীগ বলে পুরস্কার পাবো, বিএনপি করলে বিএনপি পুরস্কার পাবো, এই চক্র থেকে বেরোতে হবে। অনুষ্ঠানে আয়োজকরা আশা প্রকাশ করেন এমন উদ্যোগ চলচ্চিত্র শিল্পকে নতুন দিক নির্দেশনা দেবে এবং ফিরিয়ে আনবে সেই হারানো সোনালী সময়। এক সময় তো প্রযোজকরা, পরিচালকরা মারামারি হতো, ঝগড়া হতো এই লোকেশন নিয়ে, ফোন নিয়ে। তাহলে ছিল তো সময়, 1300 সিনেমা হল ছিল, তো ব্যবসা তো হয়েছে। তো এখন হয় না কেন? কেন হবে না? অবশ্যই হবে। কিছু কিছু জিনিস এখন আরো দৌড় খুলে গেছে। এখন হচ্ছে যে সিনেমার রাস্তা কিন্তু ব্যাপকভাবে পরিসর হয়েছে। তো আজকে আমি আশা করব যে এই সেমিনারে অন্তত কিছু একটা ডিসিশন নিয়ে আমরা যেন সেই কাজটা করি। সরকার আমাদের কি দেবে? আগে আমাদের সোনালী যুগ যখন ছিল তখন সরকার কিছু দিয়েছিল? আমাদের কিছু দেয়নি। এই যে প্রিয়তমা বানিয়েছে, সরকার কিছু দিয়েছে? দেয়নি। আমাদের এগিয়ে যেতে হবে আগে, তারপর সরকার। পয়েন্ট আউট করতে হবে যে কেন আমাদের দেশে 17 থেকে 18 কোটি মানুষ থাকা সত্ত্বেও এই সেক্টরে এত দুর্ভিক্ষ কেন? আমাদের একত্রিত হয়ে ডিসিশন নিতে হবে কি আমরা করব। আমি সর্বপ্রথম বলবো, আপনারা সবাই মিলে ছুটে যান সরকারের কাছে যে আমাদের মাত্র 15,000 কোটি টাকা আপনার বাজেট থেকে দেন, 20,000 কোটি টাকা দেন আপনার বাজেট থেকে, আমাদের এই শিল্পটি বেঁচে যাবে। আপনার অনুদান দেওয়া লাগবে না, ছবির জন্য অনুদান দেওয়া লাগবে না, আপনি 20,000 কোটি টাকা দেন, সিনেপ্লেক্স আপনার ইনকাম হবে, দেশের লোক বাঁচবে, সিনেমা বাঁচবে। আজকে এমন একটা দুর্দিনে আছি, এমন এক ক্রান্তিকালে আছি যেটা
উত্তরণের পথ খুঁজে পাই না বলে আমরা বসেছি একটা আলোচনা সভায়। রাষ্ট্রীয় জায়গায় নক করার জন্য অবশ্যই সম্মিলিত প্রয়াস দরকার। ঐক্যবদ্ধ চলচ্চিত্রের মানুষকে নিয়ে আমাদের এগোতে হবে আগামী বাংলাদেশের চলচ্চিত্রের জন্য। উত্তরণের একটাই পথ, সেটা হচ্ছে আমাদের একীভূত থাকতে হবে, পারস্পরিক সম্পর্কে থাকতে হবে, এবং আমরা নির্দিষ্ট নীতিমালা তৈরি করে নির্দিষ্ট মানে কি করবো না করবো তৈরি করে তারপর আমরা যাব রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যে আমাদের এই দরকার। চলচ্চিত্র শুধু বিনোদন নয়, একটি দেশের আত্মপরিচয়ের প্রতিচ্ছবি। তাই এই শিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। নটরডেম নাট্যদলের উদ্যোগে অনুষ্ঠিত হলো 11তম জাতীয় নাট্য ও চলচ্চিত্র উৎসব 2026। 3 দিন ব্যাপী এই উৎসবটি অনুষ্ঠিত হয় নটরডেম কলেজ প্রাঙ্গণে। নাটক ও চলচ্চিত্রকে ঘিরে নতুন উদ্দীপনা তৈরি করতে এই আয়োজন। এই নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। নাটক ও চলচ্চিত্রকে কেন্দ্র করে আয়োজিত এই উৎসবে তরুণ শিল্পী, নির্মাতা এবং সাংস্কৃতিক কর্মীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। উৎসব জুড়ে মঞ্চ নাটক, চলচ্চিত্র প্রদর্শনী এবং নানা সাংস্কৃতিক পরিবেশনায় জমে ওঠে প্রাণবন্ত এক পরিবেশ। উৎসবের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল 25 এপ্রিলের আয়োজন। এই দিনে আলোচিত চলচ্চিত্র হাওয়ার নির্মাতা মেজবাউর রহমান সুমনের আসন্ন সিনেমা রোহিতের টিম নটরডেম কলেজ প্রাঙ্গণে অংশ নেয় এক বিশেষ সেশনে। সেখানে গান, আড্ডা, চলচ্চিত্র নিয়ে খোলামেলা কথোপকথনের মাধ্যমে দর্শক ও তরুণদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেন তারা। রোজ যেহেতু একটা এমন একটা জনপদের গল্প যেখানে জনমানবহীন একটা অঞ্চলের দুটো মানুষের গল্প হয়ে ওঠে, রোজ সম্পর্কের গল্প। সো আমরা সিলেট জেলায় এটা শুট করেছি কোম্পানিগঞ্জে, এবং সেখানে আমাদের রোদের জন্য একটা বাড়ি নির্মাণ করতে হয়েছিল। আমরা প্রায় 7-8 মাস ধরে ওই বাড়িটা নির্মাণ করি, এবং যারা অভিনয় করেছেন মানে তুষি এবং নূর, তাদেরকে আসলে ওই অঞ্চলের মানুষের সাথে প্রায় 5-6 মাস কাটাতে হয়েছে ক্যারেক্টার ডেভেলপমেন্টের জন্য। আমি যেহেতু ফেস কার্ডের সাথে কাজ করেছি দুইটা, তো আমি বুঝতে পারি যে ওনারা যে কোনো চরিত্র বা ক্যারেক্টারাইজেশনের ক্ষেত্রে প্রথম ওরা চায় যে আপনি বাস্তব জীবনে ওই চরিত্রটা হয়ে ওঠেন। যদি এটা হয়ে যান তাহলে আর আপনার টেনশন করতে হবে না শুটিং বা কিছু কিভাবে কি হবে, কারণ আপনার চরিত্রটা অলরেডি হয়ে আছে। হাওয়া থেকে রোহিতের যে ক্যারেক্টার সেটা অনেক বেশি ডিফিকাল্ট, কারণ প্রথমে রোহিতের যে চরিত্রটা পাগলি, আমি যখন গেলাম তখন আমার অনেক ভিডিও টিডিও করছিল। তো আমরা রাতের বেলা যখন বাসায় আসছি তখন আমাদের কলিগ আমাকে বলছিল যে কাট আউট লাগতেছে, মানে তোমাকে দেখতে মানে অ্যাডজাস্ট হচ্ছে না এই চরিত্রটা। সো ওইটা চ্যালেঞ্জ ছিল, আমি তখন ওটা মাথায় নেই যে আসলে এই গ্রামের যে মানুষগুলা যেরকম, আমাকে তাদের সাথে দাঁড়ালে যাতে আলাদা না হয়, আমি যাতে মিশে যাই, এটা ছিল ফার্স্ট চ্যালেঞ্জ। শিল্পী ও নির্মাতাদের এই সরাসরি সংযোগ তরুণ প্রজন্মের মধ্যে চলচ্চিত্র চর্চা ও সৃজনশীল ভাবনার নতুন অনুপ্রেরণা তৈরি করে বলে মনে করছেন আয়োজকরা। এই উৎসব মুখর পরিবেশ নটরডেমে ছিল না। আমি একজন নটরডেমিয়ান, আমি এখানে স্টুডেন্ট ছিলাম। তখনকার দিনে নটরডেমের পরও শুনলেই মনে হতো নটরডেম খুব কড়াকড়ি। নটরডেম নাট্য সংস্থা যেটি তারা তৈরি করেছে তার উত্তরোত্তর জয় হোক, এবং সারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে তার সংযুক্তি তৈরি হোক, এবং এই অনুষ্ঠানটি একসময় যাতে জাতীয় একটি নাট্য উৎসবের রূপ নেয়, সেই চেষ্টা যদি তাদের থাকে তাহলে এটি একটি বড় দৃষ্টান্ত হবে। আমরা এখানে মহুয়া সুন্দরী নাটকটি উপস্থাপন করেছি। আসলে আমার মতে কি, ড্রামা বাংলাদেশের এবং বাঙালিদের সংস্কৃতির একটা অংশ। তো আমরা যদি নিয়মিত চর্চার মধ্যে থাকি তাহলে আমরা শুধুমাত্র আমাদের প্রজন্মকে নয়, বরঞ্চ আমাদের যে সামনের প্রজন্ম আছে, আগামী প্রজন্মকে আমরা একটা কালচার উপহার দিতে পারবো। সব মিলিয়ে নাটক ও চলচ্চিত্রের মেলবন্ধনে 11তম জাতীয় নাট্য ও চলচ্চিত্র উৎসব 2026 হয়ে উঠেছে এক ব্যতিক্রমী সাংস্কৃতিক আয়োজন, যা তরুণদের কাছে বিশেষভাবে সাড়া ফেলেছে। দেশের সঙ্গীতাঙ্গনের দুই তারকা রুনা লায়লা ও বাপ্পা মজুমদার এবার নতুন চমক নিয়ে আসছেন। প্রথমবারের মতো এই দুই শিল্পীকে একসঙ্গে শোনা যাবে ভিন্ন আঙ্গিকের একটি গানে, যা মূলত একটি বাংলা গজল। এই নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। দেশের সঙ্গীত জগতের দুই মহা তারকা রুনা লায়লা ও বাপ্পা মজুমদার এবার হাজির হচ্ছেন একেবারে নতুন এক চমক নিয়ে। প্রথমবারের মতো এই দুই গুণী শিল্পীকে একসঙ্গে দেখা যাবে একটি ভিন্ন আঙ্গিকের গানে, যা মূলত একটি বাংলা গজল। সৈয়দ গালিব হাসানের কথাই তৈরি এই বিশেষ গানের ঘোষণা সম্প্রতি এক ভিডিও বার্তা দিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রুনা লায়লা। আমি একটি নতুন গান নিয়ে আসছি আপনাদের জন্য। আমি সেই ব্যাপারে আপনাদের বলতে চাচ্ছি।
গানটি হচ্ছে একটু নতুন আঙ্গিকে বাংলা গজল, এটা মনে হয় আগে কখনোই হয় নাই। এই গানটি আসলে আমার করার কথা ছিল সোলো, কিন্তু আমাকে বাপ্পা মজুমদার হচ্ছে কম্পোজার, মিউজিক ডিরেক্টর, ও যখন আমাকে বলল যে আন্টি আপনার জন্য একটা গান করেছি, আপনি কি গাইবেন? আমি বলছি হ্যাঁ অবশ্যই গাইবো। তো গানটা শোনার পরে আমি আবার ওকে কল করলাম, আমি বললাম বাপ্পা এই গানটা আমরা একসঙ্গে গাই, দুজনে গাই। তো বললো যে এটা কি বলছেন আপনি, আমার তো বিশ্বাস হচ্ছে না। আমি বলছি না, তুমি তো ইউর ভেরি ট্যালেন্টেড কম্পোজার, সিঙ্গার, মিউজিক ডিরেক্টর, তো তোমার সাথে গাইলে তো ভালোই হবে জিনিসটা। তো পরে এই গানের আমরা রেকর্ডিং করলাম এবং এই গানটি আমরা আশা করছি সামনের মাসে 16 তারিখে মে মাসে এটা রিলিজ হবে। আপনাদের সবার দোয়া চাই। গত 24 এপ্রিল দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিজের ফেসবুক প্রোফাইলে প্রকাশ করেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের 16 তারিখে গানটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রুনা লায়লা। নতুন আঙ্গিকের বাংলা গজল হিসেবে গানটি নিয়ে এরই মধ্যে সঙ্গীত প্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। দীর্ঘ সঙ্গীত জীবনে অসংখ্য কালজয়ী গান উপহার দেয়া রুনা লায়লার এই নতুন উদ্যোগ কতটা সাড়া ফেলবে, এখন সেটাই দেখার অপেক্ষা। শাকিব খানকে নিয়ে নির্মিত হয়েছে একটি মিউজিক ভিডিও। মিউজিক ভিডিওটির নাম জয়ধ্বনি, যার পেছনের কারিগর নির্মাতা আদনান আল রাজীব। শাকিব খানের সঙ্গে এটি প্রথম কাজ খ্যাতিমান এই নির্মাতার। এই নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। জয়ধ্বনি নামেই যেন শক্তি আর উদযাপনের বার্তা, আর সেই আবহকেই দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে মিউজিক ভিডিওটির প্রতিটি ফ্রেমে। নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে শাকিব খানের এটি প্রথম কাজ, আর প্রথম প্রজেক্টে এই জুটি দেখিয়েছে চমক। ভিডিওটিতে শাকিব খানের লুক, স্টাইল এবং নাচ ইতোমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। সাদা ও মেরুন রঙের স্টাইলিশ পোশাক, চোখে রোদ চশমা, সব মিলিয়ে এক নতুন অবতারে ধরা দিয়েছেন তিনি। এর সঙ্গে ওয়ার্ম কালার গ্রেডিং এবং সিনেমাটিক টেক্সচার ভিডিওটিকে দিয়েছে আন্তর্জাতিক মানের ছোঁয়া। জানা গেছে এই প্রজেক্টে বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও তুরস্কের শিল্পী ও টেকনিক্যাল টিম কাজ করেছে, যার ফলে ভিজুয়াল এবং সাউন্ড ডিজাইনে এসেছে ভিন্ন মাত্রা। বলিউড বাদশা শাহরুখ খান আর নির্মাতা অ্যাটলির যোগসূত্রের কাজ যে দুর্দান্ত হয় তা সিনেমা প্রেমীরা আগেই টের পেয়েছেন। জওয়ান সিনেমা নিয়ে নায়ক পরিচালক সেরা জুটি হয়ে ওঠেন। এবার শাহরুখকে নিয়ে জওয়ানের সিকুয়েলের কাজ শুরু করতে যাচ্ছেন অ্যাটলি। এই নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। বলিউড বাদশা শাহরুখ খানের ক্যারিয়ারে বর্তমান সময়টি অত্যন্ত সফলভাবে কাটছে। বর্তমানে তিনি তার আসন্ন সিনেমা কিং এর কাজ নিয়ে ব্যস্ত থাকলেও এর মধ্যে নতুন এক চমকপ্রদ খবর সামনে এসেছে। শাহরুখ ও দক্ষিণী পরিচালক অ্যাটলি জুটির ব্লকবাস্টার হিট সিনেমা জওয়ানের সিকুয়াল বা দ্বিতীয় কিস্তি নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই খবরটি বিনোদন দুনিয়ায় এবং ভক্তদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জওয়ান 2 নির্মাণের পরিকল্পনা এখন আর কেবল আলোচনার পর্যায়ে নেই। দীর্ঘ কয়েক মাসের কঠোর পরিশ্রমের পর ছবিটির চিত্রনাট্য বা পাণ্ডুলিপির কাজ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। নির্মাতারা এখন পুরোপুরি শুটিং ফ্লোরে যাওয়ার অপেক্ষায় আছেন। ধারণা করা হচ্ছে শাহরুখের বর্তমান প্রজেক্ট কিং এর শুটিং শেষ হওয়ার পরপরই আগামী বছর থেকে নতুন এই মেগা প্রজেক্টের দৃশ্য ধারণ শুরু হতে পারে। বলিউডের জনপ্রিয় 3 খান শাহরুখ খান, সালমান খান ও আমির খানের সঙ্গে এতদিন কাজ করা হয়নি শ্রদ্ধা কাপুরের। তবে এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। নতুন এক সিনেমায় প্রথমবারের মতো আমির খানের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। এই নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। ভারতের আলোচিত ব্যবসায়ী অশ্নিল গ্রোভারের জীবন নিয়ে নির্মিত হতে যাচ্ছে একটি বায়োপিক। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন আমির খান। তার জীবনের উত্থান পতন, ব্যবসায়িক সংগ্রাম ও ব্যক্তিত্বকে পর্দায় তুলে ধরতেই তাকে বেছে নেওয়া হয়েছে। এই সিনেমায় আমির খানের বিপরীতে অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর। তিনি অশ্নিল গ্রোভারের স্ত্রী মাধুরী জৈন গ্রোভারের চরিত্রে দেখা দেবেন। দম্পতির সংগ্রাম, সফলতা এবং কঠিন সময়ে একে অপরের পাশে থাকার গল্পই এই বায়োপিকের মূল আকর্ষণ।
তবে বয়সের ব্যবধান নিয়ে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। আমির খান ও শ্রদ্ধা কাপুরের মধ্যে বয়সের পার্থক্য প্রায় 22 বছর। এ নিয়ে সমালোচনা থাকলেও নির্মাতাদের বিশ্বাস, অভিনয় ও প্রযুক্তির সহায়তায় পর্দায় তাদের রসায়ন দর্শকদের মন জয় করবে। চরিত্রের বিভিন্ন বয়সের রূপ ফুটিয়ে তুলতে প্রস্থেটিক মেকআপ ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। ছবিটি পরিচালনা করবেন রাহুল মোদি, যিনি এর আগে সোনু কি টিট্টু কি সুইটি সহ একাধিক সফল সিনেমার চিত্রনাট্য লিখেছেন। আগামী 25শে মে উদ্বোধনের অপেক্ষায় আছে বিশ্বের অন্যতম প্রভাবশালী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব শর্টস ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড এশিয়া 2026 এর এবারের আসরটি হচ্ছে জাপানে। নতুন প্রজন্মের নির্মাতা ও বৈশ্বিক চলচ্চিত্র ধারাকে এক মঞ্চে তুলে ধরতে এই উৎসবের গুরুত্ব অপরিসীম। এ নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব শর্টস ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড এশিয়া 2026 আবারও পর্দা উঠতে যাচ্ছে জাপানে। চলচ্চিত্র প্রেমী ও নির্মাতাদের জন্য এটি একটি বড় মিলন মেলা। প্রতি বছরের মতো এবারও জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে শর্টস ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড এশিয়া 2026। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হাজারো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এই উৎসবে প্রদর্শিত হবে। এই উৎসবটি বিশেষভাবে পরিচিত নতুন নির্মাতাদের জন্য আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। এখানে অংশ নেওয়া অনেক চলচ্চিত্রই পরবর্তীতে বিশ্বজুড়ে স্বীকৃতি পেয়েছে। উৎসবে ফিকশন, ডকুমেন্টারি, অ্যানিমেশন সহ বিভিন্ন ক্যাটাগরিতে চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি থাকবে প্রতিযোগিতা পর্ব। সেরা চলচ্চিত্রগুলো অর্জন করবে সম্মানজনক পুরস্কার, যা চলচ্চিত্র জগতে বড় স্বীকৃতি হিসেবে বিবেচিত। আগামী 25শে মে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়ে 10ই জুন পর্যন্ত টোকিওর বিভিন্ন ভেন্যুতে চলবে উৎসবটি। এছাড়া অনলাইন প্ল্যাটফর্মে এটি চলবে 30শে জুন পর্যন্ত। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেল কিংবদন্তি পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে নির্মিত সিনেমা মাইকেল। সিনেমায় মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন গায়কেরই ভাইয়ের ছেলে জাফর জ্যাকসন। সিনেমায় জাফরের বডি ল্যাঙ্গুয়েজ, পোশাক ও প্রতিটি স্টেপে জীবন্ত হয়ে উঠেছেন মাইকেল জ্যাকসন। এ নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। পপ সঙ্গীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বায়োপিক মুক্তির পর বিশ্বজুড়ে ভক্তদের মাঝে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস। চলচ্চিত্রটিতে তুলে ধরা হয়েছে মাইকেলের শৈশব, সংগ্রাম, খ্যাতির শীর্ষে ওঠার গল্প এবং সঙ্গীত জগতে তার বিপ্লবী অবদান। পর্দায় তার আইকনিক নাচ ও পারফরমেন্সগুলো নতুন করে জীবন্ত হয়ে উঠেছে, যা ভক্তদের মধ্যে তৈরি করেছে নস্টালজিয়া। গত শুক্রবার 24শে এপ্রিল বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তি পেয়েছে। বাংলাদেশেও আন্তর্জাতিক মুক্তির দিনে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছে দর্শকরা। এই সিনেমার মাধ্যমে মৃত্যুর 16 বছর পর রূপালী পর্দায় যেন জীবন্ত হয়ে উঠলেন মার্কিন সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, গীতিকার, অভিনেতা, সমাজসেবক এবং ব্যবসায়ী মাইকেল জ্যাকসন। বায়োপিকটি পরিচালনা করেছেন অ্যান্টুইন ফুকুয়া। কিংবদন্তির শৈশব, কৈশোর, তারুণ্যময় জীবন আর দুর্দান্ত স্টেজ পারফরমেন্সকে এক সুতোয় বেঁধে চিত্রনাট্য লিখেছেন 3 বার অস্কার মনোনীত জন লোগান। প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেটের এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্র জাফর ছাড়াও অভিনয় করেছেন নিয়া লং, লরা হ্যারিয়ার, জুলিয়ানো ক্রুভালদি, মাইলস টেইলর এবং কোলম্যান ডোমিঙ্গোর মতো অভিনয় শিল্পীরা। সব মিলিয়ে মাইকেল জ্যাকসনের বায়োপিক শুধু ভক্তদের জন্য নয়, সঙ্গীত প্রেমীদের জন্য হয়ে উঠেছে এক বিশেষ অভিজ্ঞতা। হলিউডের জনপ্রিয় নির্মাতা রেনি হার্লিন পরিচালিত সার্ভাইভাল থ্রিলার চলচ্চিত্র ডিপ ওয়াটার মুক্তি পেতে যাচ্ছে আগামী 1 মে। চমকপ্রদ এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অ্যারন একার্ট। ছবির গল্প আবর্তিত হয়েছে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে। এই নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। একটি দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছে আলোচিত শার্ক থ্রিলার ধাঁচের সিনেমা। জনপ্রিয় পরিচালক রেনি হার্লিন, যিনি 1999 সালের কাল্ট হিট ডিপ ব্লু সি নির্মাণের মাধ্যমে শার্ক ঘরানার সিনেমায় নতুন প্রাণ সঞ্চার করেছিলেন। এবার ফিরছেন নতুন ছবি ডিপ ওয়াটার নিয়ে। নতুন এই ছবিটির শুরুতে 2025 সালে মুক্তির কথা থাকলেও এখন তা পিছিয়ে 1 মে 2026 নির্ধারণ করা হয়েছে।
গল্পে দেখা যাবে একটি বিমান দুর্ঘটনার পর একদল যাত্রী সমুদ্রে আটকে পড়ে, যেখানে চারপাশে ঘুরে বেড়াচ্ছে ভয়ঙ্কর হাঙর। শুরু হয় টিকে থাকার এক দুঃসাহসিক লড়াই। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অ্যারন অ্যাকহার্ট এবং বেন কিংসলে। আরও রয়েছেন মলি রাইট, অ্যাঙ্গাস স্যামসন, লি ওয়েনহাম ও কেলি গেইল। পরিচালক রেনি হার্লিন ছবিটিকে নিজের স্বপ্নের প্রজেক্ট হিসেবে বর্ণনা করেছেন। টান টান উত্তেজনা, দৃশ্যমান ভিজুয়াল এফেক্ট এবং সাসপেন্সে ভরপুর ডিপ ওয়াটারকে ঘিরে ইতোমধ্যেই সিনেমা প্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হচ্ছে। সার্ভাইভাল থ্রিলার ঘরানার দর্শকদের জন্য ডিপ ওয়াটার হতে পারে বড় পর্দার একটি উল্লেখযোগ্য অভিজ্ঞতা। স্যান্ডেলিনা শোবিজ ওয়ার্ল্ড থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরবো আগামী সপ্তাহে নতুন সব গসিপ আর গ্ল্যামার নিয়ে। ভালো থাকুন, বিনোদনে থাকুন।